কন্নিচিওয়া। আচ্ছা, জাপানি ভাষায় যদি বলতে চান আমার মনে হয়, বা ধরুন অন্য কারো বলা কথা আরেকজনকে বলতে চান, কিভাবে বলবেন? এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলোই কিন্তু একটা ভাষাকে একদম জীবন্ত করে তোলে। তো আজ আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের ২১ নম্বর পাঠ থেকে কিছু দারুণ আর খুব কাজের নিয়ম শিখব। এগুলো শিখে নিলে জাপানে নিজের মতামত দেওয়া, অন্যের কথা বলা, এমনকি কারো কাছে সম্মতি চাওয়া সবই অনেক সহজ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের আলোচনায় আমরা মূলত এই ৫টি বিষয় দেখব। কিভাবে নিজের মতামত দেবেন, তারপর অন্যের কথা কিভাবে বলবেন, কথার শেষে সম্মতি চাইবেন কিভাবে, কোনো অনুষ্ঠান কোথায় হচ্ছে সেটা জানাবেন, আর সবশেষে বন্ধুদের সাথে আড্ডায় হালকা মেজাজে কিছু একটা করার প্রস্তাব দেবেন কিভাবে। দেখবেন প্রত্যেকটা নিয়মই আপনাদের জাপানি ভাষায় কথা বলাকে আরও অনেক বেশি স্বাভাবিক করে তুলবে। তো চলুন প্রথমেই সবচেয়ে জরুরি বিষয়গুলোর একটা শিখে নিই। সেটা হলো নিজের মতামত প্রকাশ করা। যে কোনো আলোচনায় নিজের ভাবনাটা পরিষ্কার করে বলার জন্য এই নিয়মটা জানা কিন্তু ভীষণ জরুরি। জাপানিতে আমি মনে করি বলার জন্য একটা খুবই সহজ সূত্র আছে। বাক্যের যে প্লেইন ফর্ম বা সাধারণ রূপটা থাকে তার শেষে শুধু তো ওমইমাসু যোগ করে দিলেই হবে। এখানে এই তো পার্টিকেলটা আপনার ভাবনা বা মতামতটাকে তুলে ধরছে, আর ওমইমাসুলের মানে তো হলো মনে করা। দেখলেন তো কি ভীষণ সহজ? চলুন দুটো উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথম বাক্যে দেখুন, আগামীকাল বৃষ্টি হবে, বা আমেগা ফুরু। এই ভাবনাটার শেষে তো ওমইমাস গুক করে নিজের মতামতটা দেওয়া হলো। ঠিক একইভাবে দ্বিতীয় বাক্যে, জাপানে জিনিসপত্রের দাম বেশি, অর্থাৎ বুক্কাগা তাকায়, এই ধারণাটাকে তো ওমইমাস দিয়ে প্রকাশ করা হয়েছে। আচ্ছা, নিজের মতামত তো দিলেন, কিন্তু যদি অন্য কারো মতামত জানতে চান তখন কি করবেন? সেটাও খুব সহজ। যে বিষয়ে জানতে চাইছেন সেটার পর নিৎসুইতে দো মইমাস্কা প্রশ্নটা করে ফেললেই হবে। যেমন ধরুন, একটা নতুন এয়ারপোর্ট আতারাশি কুকো নিয়ে আপনি কারো মতামত জানতে চাইছেন। এই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু আপনি যে কোনো বিষয়েই অন্যের মতামত জানতে চাইতে পারেন। সেটা হতে পারে নতুন কোনো সিনেমা বা জাপানের কোনো খাবার। চলুন এবার আমাদের দ্বিতীয় নিয়মে চলে যাই। এখন আমরা শিখব কিভাবে অন্য কারো বলা কথা বা কোনো উক্তিকে তুলে ধরতে হয়। কারোর বলা কথা যখন আপনি রিপোর্ট করবেন, তখন সেই উক্তিটার শেষে তো ইমাসু যোগ করতে হবে, যার মানে হল বলে। আর যদি কথাটা অতীতে বলা হয়ে থাকে, তাহলে ব্যবহার করতে হবে তো ইমাস্তা মানে বলেছিল। এখানে দুটো খুব ইন্টারেস্টিং উদাহরণ আছে কিন্তু। প্রথমটা দেখুন, জাপানে এটা একটা সাধারণ রীতি যে ঘুমানোর আগে ওয়াসুমি নাসাই বা শুভরাত্রি বলা হয়। আর দ্বিতীয় উদাহরণে মিস্টার মিলার যা বলেছিলেন সেটা হুবহু তুলে ধরে তৈমাস্তা ব্যবহার করা হয়েছে। কেন? কারণ তিনি কথাটা আগেই বলেছিলেন, মানে অতীতে। এবার আমরা জাপানি কথোপকথনের একটা খুব মজার দিক শিখব। কিভাবে শ্রোতার কাছ থেকে সম্মতি আদায় করা যায়। মানে আমরা বাংলায় যেমন কথা শেষে বলি তাই না, বা ঠিক তো, জাপানিরাও ঠিক এভাবেই কথা বলে। যখন আপনি এমন কিছু বলছেন যা আপনার মনে হচ্ছে যে শ্রোতাও জানেন বা আপনার সাথে একমত হবেন, তখন বাক্যের প্লেন ফর্মের শেষে দেশক ব্যবহার করা হয়। তবে এখানে সবচেয়ে জরুরি বিষয় হল গলার স্বর। কথাটা বলার সময় শেষের স্বরটা একটু ওপরের দিকে উঠবে, ঠিক যেন একটা প্রশ্ন করছেন। এই স্বরের ওঠানামাটাই কিন্তু পুরো অর্থটা বদলে দেয়। এই প্রশ্নটা একটু মন দিয়ে শুনুন। আশিতা পাতি নি ইকু দেশো। এখানে যে বলছে সে কিন্তু ধরেই নিয়েছে যে শ্রোতা পার্টিতে যাচ্ছে। সে শুধু একবার নিশ্চিত হয়ে নিচ্ছে। ভাবটা অনেকটা এমন, কাল পার্টিতে তো যাচ্ছ, তাই না? আর উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে খুবই সহজভাবে হাই ইকিমাস বা হ্যাঁ যাব বললেই হবে। এর মানে হল বক্তার ধারণাটা একদম ঠিক ছিল। আমাদের পরের নিয়মটা হলো কোনো অনুষ্ঠান বা ইভেন্ট কোথায় হচ্ছে সেটা বলা। এখানে পার্টিকেলের ব্যবহারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখতে হবে। এখানে একটা খুব জরুরি নিয়ম মনে রাখতে হবে। যখন কোনো জায়গায় কোনো অনুষ্ঠান, খেলা বা উৎসব অনুষ্ঠিত হয়, তখন জায়গার নামের পরে পার্টিকেল দে বসে, আর অনুষ্ঠানের পর বসে গা আরিমাসু। এই দে পার্টিকেলটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে ওই জায়গায় কোনো একটা ঘটনা ঘটছে। উদাহরণগুলো দেখুন, প্যাটার্নটা কিন্তু খুব সহজ। টোকিওতে ফুটবল ম্যাচ হবে, তাই বলা হচ্ছে টোকিও দে। আবার স্কুলে সাংস্কৃতিক উৎসব হবে, তাই বলা হচ্ছে গাক্কো দে। সোজা কথা, স্থান প্লাস দে। আর আজকের আলোচনার একদম শেষ নিয়মটি, এটা বন্ধুদের সাথে আড্ডায় বা যে কোনো সামাজিক পরিস্থিতিতে খুব খুব কাজে দেয়। চলুন দেখি কিভাবে সাধারণভাবে কোনো কাজের প্রস্তাব দেয়া যায়। বন্ধুদের সাথে কথা বলার সময় একটা দারুণ কাজের শব্দ হল ডেমো।
যখন আপনি হালকাভাবে কোনো প্রস্তাব দেন, যেমন ধরুন চলো কফি বা কিছু একটা খাই, তখন নাউন বা বিশেষ্যের পরে এই দেমো ব্যবহার করা হয়। এর মানে হলো আপনি একটা নির্দিষ্ট উদাহরণ দিচ্ছেন, কিন্তু আসলে ওই জাতীয় যে কোনো কিছুর কথাই বলছেন। দেখুন, এই উদাহরণগুলো শুনতে কি দারুণ আর স্বাভাবিক লাগছে। কাউকে বিয়ার পানের জন্য বলছেন, বীর দেমো নমি মাসিনকা। এর মানেটা কিন্তু শুধু বিয়ার নয়, ভাবটা হলো বিয়ার বা এই জাতীয় কিছু পান করলে কেমন হয়। একইভাবে সিনেমার জন্য প্রস্তাব দিতে পারেন, তাহলে চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি শিখলাম। আমরা শিখেছি তো ওমইমাস ব্যবহার করে নিজের মতামত দিতে, তো ইমাস দিয়ে অন্যের কথা বলতে, দেশও ব্যবহার করে সম্মতি চাইতে, দে আরিমাস দিয়ে কোনো অনুষ্ঠানের জায়গা বলতে, আর সবশেষে দেমো দিয়ে বন্ধুদের কোনো কিছুর জন্য প্রস্তাব দিতে। এই 5টা নিয়ম আপনাদের জাপানি কথোপকথনকে অনেক সহজ আর সুন্দর করে তুলবে। এবার কিন্তু আপনাদের পালা। আজকের প্রথম নিয়মটা ব্যবহার করে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করুন দেখি। নিপ্পন্ন সেকাচেনি চুইতে দোমইমাস্কা মানে জাপানের জীবনযাত্রা সম্পর্কে আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে তো ওমইমাস ব্যবহার করে আপনাদের ভাবনাগুলো জানানোর অপেক্ষায় থাকলাম। আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর যদি একটুও কাজে আসে, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। জাপানি ভাষা শেখার এই যাত্রায় আবার দেখা হবে পরের ক্লাসে। সায়োনারা।